দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। দর্শক, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এর বাইরে বাংলাদেশও নয়, বাংলাদেশও আসলে জ্বালানি সংকটের মধ্যে পড়েছে এবং এই জ্বালানি সংকট মোকাবেলায় নানামুখী উদ্যোগের অংশ হিসেবে ইলেকট্রিক ভেহিকেল অথবা বিদ্যুৎ চালিত যেসব যানবাহন আছে সেটিকে আমদানি উৎসাহিত করতে কিছু উদ্যোগ সরকার নিয়েছে। এর মধ্যে আমদানি পর্যায়ে যে বড় ধরনের ডিউটি ট্যাক্স আছে সেটি কিছুটা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তো বিষয়টি কিভাবে কাজ করবে অথবা এতে আমদানিকারকরা উৎসাহিত হবেন কিনা, এসব নিয়েই আজকের বিজনেস স্ট্যান্ডার্ডে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়েছে, যেটি লিড রিপোর্ট হয়েছে। প্রতিবেদনটি করেছেন আমাদের সহকর্মী বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার আব্বাস উদ্দিন নয়ন। আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ করতে তাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমরা তার কাছ থেকে বিস্তারিত আরও শুনব। নয়ন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এই যে ইলেকট্রিক ভেহিকেল আমদানির ক্ষেত্রে সরকার কিছু ছাড় দেওয়ার উদ্যোগ নিচ্ছে বা উৎসাহিত করার উদ্যোগ নিয়েছে, আসলে নতুন উদ্যোগটা কি একটু যদি আমাদের বলেন। ধন্যবাদ রিয়াদ হোসেন ভাই। তো আপনি যেমনটা শুরুতেই বলেছিলেন, আসলে সারা বিশ্বব্যাপী এখন জ্বালানি সংকট তৈরি হয়েছে। বাংলাদেশ আসলে এর বাইরে নয়। কিছুদিন আগে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা ইউএসের একটা নিউজ করেছে যে আসলে বিশ্বে সবচেয়ে দ্রুত বাংলাদেশে তেল পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও নিউজটি নিয়ে সন্দিহান আছে, সরকার এখনও দাবি করছে আমাদের আসলে তেল পুরোয়নি। অন্যদিকে ফিলিপাইন, শ্রীলঙ্কার মতো দেশ তেল পুড়িয়ে গেছে ইতিমধ্যেই। ওরা যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট। তো এটা নিয়ে কোশ্চেন আছে। তবুও আপনারা হয়তো রেগুলারই নিউজ পত্রিকা দেখেন, আমাদের লম্বা লাইন দেখা যায় জ্বালানি আসলেই সংকট। আর সেক্ষেত্রে একটা বিকল্প হইতে পারে ইলেকট্রিক পরিবহন। ইলেকট্রিক পরিবহন শুধু এখনকার জ্বালানি সংকটের জন্য না, এখন সারা বিশ্বই আসলে গ্লোবালি আসলে ইলেকট্রিক পরিবহনের দিকে যাচ্ছে। সারা বিশ্বই আসলে জ্বালানি নিয়ে তারা সবাই নতুন চিন্তা ভাবনা করছে। বাংলাদেশ সরকারও আসলে এই উদ্যোগটা অনেক আগ থেকেই আস্তে আস্তে করে নিচ্ছিল। আপনি জানেন যে 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ইলেকট্রিক ডেভেলপমেন্ট পলিসির নামে একটা নতুন আইন করার উদ্যোগ নিয়েছে, সেটা ড্রাফট পর্যায়ে আছে। এর সঙ্গে সাম্প্রতিক সময়ে আমাদের মিনিস্ট্রি অফ কমার্স একটা উদ্যোগ নিয়েছে। তারা একটা মিটিং করে, তারা হলো সরকারের নির্দেশনাই অ্যাকচুয়ালি বলা যায়, তারা এনবিআর একটি চিঠি দিয়েছে। যে চিঠির বাক্স হইল যে আমাদের তো আসলে আপনি জানেন যে গণপরিবহন সবচেয়ে বেশি বাস এবং ট্রাক চলে রাস্তায়। তো এই দুইটা পরিবহনের ক্ষেত্রে মেইনলি ওনারা বলছেন যে ম্যানুয়াল পরিবহন আছে ফুয়েল বেসড, ওগুলোর সে ট্যাক্স স্ট্রাকচারটা কমিয়ে দিলে কী হবে যেন, ওই যে আবার এটুকু বলেছেন যে আসলে শুধু ট্যাক্স স্ট্রাকচার কমানোর পাশাপাশি সরকার যেন উদ্যোগী হয়ে যেসব পুরনো বাস ট্রাক আছে এগুলো রিপেয়ার করার ক্ষেত্রে রিপেয়ার না করে এবং ইলেকট্রিক বাস এবং ট্রাক ইম্পোর্টের উপর বেশি জোর দেয়। সরকারি পরিবহন পুলের ক্ষেত্রেও একই নির্দেশনা দেয়া আছে। এটা হলে কী হবে, আসলে ওই যে আপনি জানেন যে বাস ইঞ্জিন যখন একবার রিপেয়ার হয় তখনই তার তেল কনজাম্পশন অনেক বেড়ে যায়। তো সেক্ষেত্রে আসলে পুরনো যানবাহন রিপেয়ার করার পরিবর্তে এগুলো রিপ্লেসমেন্ট করার কথা বলা হয়েছে এবং নতুন কেনার ক্ষেত্রেও যেন ট্যাক্স স্ট্রাকচারটা আসলে ম্যানুয়াল বাসে কম দেওয়া হয়, সেই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। ইলেকট্রিক যানবাহন আমদানির ক্ষেত্রে এখন আমাদের ট্যাক্স আমদানি পর্যায়ে ট্যাক্স স্ট্রাকচারটা কীরকম? এটা কি আমাদের যে ফুয়েল বেসড যে ধরনের যানবাহন আসে তার তুলনায় বেশি কি? নিশ্চয়ই। আপনি জানেন যে আমাদের বাংলাদেশে আসলে ব্যক্তি পরিবহন এবং হলো পাবলিক পরিবহন বলতে আমরা বাস ট্রাক এগুলোকে বুঝি, বা পণ্য পরিবহনের জন্য ট্রাক বুঝি। দুই ধরনের ট্যাক্স স্ট্রাকচার হয়। আমরা জানি যে কার ইম্পোর্টের ক্ষেত্রে 600 পর্যন্ত ট্যাক্স ধার্য করা আছে, সেটা হলো ইঞ্জিন ক্যাপাসিটি হিসাবে। প্রাইভেট কারের ক্ষেত্রে একই রকমভাবে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে ইলেকট্রিক পরিবহনে সুনির্দিষ্ট ট্যাক্স স্ট্রাকচার নেই, আইন নেই। যে আমাদের যে ডেভেলপমেন্ট পলিসিটা আছে কার ইভি ডেভেলপমেন্ট পলিসিটা, সেটা হইলে হয়তো একটা ফিক্সড হবে। আর পাবলিক পরিবহনের ক্ষেত্রে যেটা বাস আমরা বলি রাস্তায় চলে, এবং ট্রাকের ক্ষেত্রে বর্তমানে একটা ট্যাক্স স্ট্রাকচার আছে, সেটা হলো ম্যানুয়াল বাস, যেটা ইঞ্জিন চালিত বাস, সেটার ক্ষেত্রে 39.7% মানে 40% পর্যন্ত ট্যাক্স আরোপ করা রয়েছে। এমনই ট্যাক্স স্ট্রাকচার আছে যে ব্যাম্পার, যেটাকে আমরা আসলে ওই যে রাস্তার কাজ করার ক্ষেত্রে যেটা ব্যবহার হয়, এক্সকাভেটর, যে আপনি দেখেন যখন বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন কাজে যেটা ব্যবহার হয়, এগুলোর ক্ষেত্রেও অলমোস্ট এমনই 40 থেকে 50% পর্যন্ত ট্যাক্স আছে হলো ফুয়েল বেসড। অন্যদিকে এই গাড়িগুলি যদি ইলেকট্রিক গাড়ি আমদানি করা হয় সেক্ষেত্রে 93% ট্যাক্স আছে। বাস এবং দ্বিগুণেরও বেশি ট্যাক্স। তো কমার্স মিনিস্ট্রি এক্স্যাক্টলি এই পয়েন্টটাই আউট করেছেন যে আসলে কেউ যদি আনতে চায় সেক্ষেত্রে তাকে অনেক দ্বিগুণের বেশি ট্যাক্স দিতে হবে, সে কেন এটা ইম্পোর্ট করবে।
এই জন্যে তারা চাচ্ছে যে আসলে ম্যানুয়াল এবং ইঞ্জিন চালিত যে পরিবহন আছে ওগুলোর চেয়ে এটার ট্যাক্স স্ট্রাকচার যেন কম হয়, এটাই আসলে সুপারিশ। তার মানে আমরা এটা বুঝছি যে আমাদের দুই ধরনের পরিবহন, একটি হচ্ছে যাত্রীবাহী পরিবহন, যাত্রীবাহী পরিবহনের ক্ষেত্রে বাস অথবা এই জাতীয় আরও যেসব পরিবহন আছে সেখানে আমদানি ক্ষেত্রে শুল্কটা ফুয়েলের যেই গাড়ি সেখানে কম আছে, বাট কার অথবা মাইক্রোবাস সেগুলো তো অনেক বেশি, আপনি যেটা বললেন 600-700% এবং সব ট্যাক্স যোগ করলে কোনো কোনো গাড়িতে এটি 800% পর্যন্ত হয়ে যায়। তো ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে দুটোতেই কম, ইলেকট্রিক ভেহিকেলও কম, কিন্তু কম হলেও সেটি এর তুলনায় ডাবল। হ্যাঁ, তো এখন এই যে যদি এই ট্যাক্সটা কমিয়ে দেওয়া হয় আমদানি পর্যায়ে ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে, তাহলে শুধু ট্যাক্স কমালেই কি আমদানিটা উৎসাহিত হবে? নিশ্চয়ই, ট্যাক্স তো একটা বড় ব্যারিয়ার, আপনি জানেন। আর আরেকটা জিনিস হলো এই যে ইলেকট্রিক ভেহিকেল কেন ইউজ করবে বা হবে কি না, আপনি দেখেন বড় ট্রাকগুলো আমাদের যেগুলো, ওগুলো 100 কিলোমিটার চলতে গেলে ওদের প্রায় 35 থেকে 40 লিটার তেল দরকার হয়। তেলের দাম এখন হিউজ। আর যদি ইলেকট্রিক তেলের দাম হিউজ বলতে সরকার তো এখনো তেলের দাম বাড়ায়নি, আগের দাম আছে, তারপরেও কিন্তু তেলের দাম অনেক। এখনকার যে হিসাব বাংলাদেশের তেলের দাম, আপনি যদি মানে গ্লোবালি যেভাবে ইভি বেড়েছে সেটার হিসাব তুলনা করলে, মানে ইলেকট্রিক ভেহিকেল সেটা তুলনা করলে 55 to 60% পর্যন্ত কস্ট কমবে। আচ্ছা, মানে স্বাভাবিকভাবে তেলের মাধ্যমে চালালে যে পরিমাণ খরচ হইতো সেটার তুলনায় এটা প্রায় 60% পর্যন্ত কস্ট কমবে, শুধুমাত্র যে গাড়ির মালিক তারই খরচ কমবে। এবং হলো এর দ্বারা তো রাষ্ট্রের অনেক বেশি তেল সাপোর্ট হবে। সরকার শুধুমাত্র এখন আমরা যেটা বলছিলাম তেলের ক্ষেত্রে ছাড় দিচ্ছে, সরকার হয়তো আরও অন্যান্য ইনসেন্টিভ দেবে, কিন্তু ইলেকট্রিক ভেহিকেল চালানোর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো প্রথমত গাড়ি ইম্পোর্ট করতে হবে, এরপরে চার্জিং স্টেশন লাগবে। মনে করেন একটা ট্রাক হয়তো একবার চার্জ দিলে 100 কিলোমিটার বা 150 কিলোমিটার যেতে পারবে। তো 150 কিলোমিটার যাওয়ার পরে তার চার্জ দেওয়ার জন্য স্টেশন লাগবে। এখন যেমন রাস্তায় একটু পর আপনার ফুয়েল স্টেশন আছে, সিএনজি স্টেশন রয়েছে, এটা যদি সরকার তৈরি করে সেক্ষেত্রে এটা ইজি হবে। আসলে সরকারও তৈরি করতে হবে না, যদি বাংলাদেশে পলিসি হলে বেসরকারি তো হয়ে যাবে। এখন যেমন ফিলিং স্টেশন বেসরকারি অনেক হয়ে গেছে, আমাদের রাস্তার পাশে দুই পাশে অনেক জায়গা আছে। অনেকে দেখবেন তখন এই ফিলিং স্টেশনটাকেই সে ইবির চার্জিং স্টেশন হিসেবে রূপান্তর করে ফেলবে, অনেক উদ্যোক্তা করে ফেলবে। তো চার্জিং স্টেশনও খুব একটা বেশি সমস্যা হবে না। সরকার যদি ট্যাক্স কমিয়ে ইম্পোর্ট করার ক্ষেত্রে ইম্পোর্টের কাগজপত্র ডকুমেন্টেশন সহজ করে দেয়, রেজিস্ট্রেশন সিস্টেমটা আরও সহজ করে দেয় ইবির ক্ষেত্রে, আমাদের এসএস করে যে জটিলতাগুলো আছে সেগুলো যদি কমিয়ে দেয়, সেক্ষেত্রে এটা হয়ে যাবে ইলেকট্রিক ভেহিকেল। তার মানে এক্ষেত্রে ট্যাক্স ছাড়াও আরও যেসব ইস্যু আছে এগুলা যদি একসাথে সমাধান করা যায়, এটা একটা ভালো গতি তৈরি হবে ইলেকট্রিক ভেহিকেল আমদানির ক্ষেত্রে। কিন্তু সরকার তো এই ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আমরা বেশ লম্বা সময় ধরে আলোচনা শুনছি, কথাবার্তা শুনছি, এখনও পলিসি পূর্ণাঙ্গ হয়নি। বাংলাদেশে কি ইলেকট্রিক ভেহিকেল কি পরিমাণে আসছে বা আসা শুরু হয়েছে কি? হ্যাঁ, ধন্যবাদ রিয়াদ ভাই। আসলে আপনি জানেন যে অনেক দিন ধরে কথা হচ্ছে, কিন্তু সরকার আসলে অনেক দিন ধরে যে বিষয়ে কথা হচ্ছে সেটা হলো আমাদের ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং নিয়ে কথা বলছে। আমাদের বাংলাদেশে আমরা ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করব। বাংলাদেশে 2-3টা কোম্পানি ইনভেস্টমেন্টের উদ্যোগও নিয়েছে, একটি কোম্পানি ফ্যাক্টরি করেছে ইতিমধ্যে, কিন্তু তারা এই যে গ্যাস সংকটের কারণে প্রোডাকশনে আসতে পারছে না। ইম্পোর্টের জন্য সরকার ওভাবে এখনও কোনো পলিসি তৈরি করেনি। যেটা আছে এনবিআর এর ট্যাক্স অনেক বেশি, ট্যাক্স বেশি হলে কেউ ইম্পোর্ট করবে না। আর এরপরে যে বললাম যে ইনফ্রাস্ট্রাকচার হয়নি, প্রথম মনে করেন আমি একজন ব্যক্তি, আমি উদ্যোগে একটা বাস ইম্পোর্ট করার পরে যে সারা দেশে চার্জিং স্টেশন নেই, ওই যে একসাথে একটা পুশ করা, সেই পুশটা অ্যাকচুয়ালি হয়নি। বাংলাদেশে যখন ম্যানুফ্যাকচারিং শুরু হবে সরকারও ছাড় দেবে, একসাথে কোনো কোম্পানি যদি 5000 বাস ইম্পোর্ট করে নিয়ে আসে সেক্ষেত্রে একটা পুশ হবে। আপনি জানেন যে লাস্ট ইয়ারে সরকার হলো কোরিয়ার সাথে একটা প্রজেক্টের মধ্যে 400 বাস ঢাকা সিটিতে দেওয়ার একটা প্ল্যান নিয়েছে ইলেকট্রিক ভেহিকেল। সরকার যদি এটাও বাস্তবায়ন করে, সরকার যদি নিজ উদ্যোগে ঢাকা সিটিতে 400 বাস নিয়ে এসে রাস্তায় নামিয়ে দেয়, এগুলো যদি চলে, ঢাকা শহর যদি এগুলোর জন্য 20টা স্পটে চার্জিং স্টেশন তৈরি হয়ে যায়, এর দেখবেন যে প্রাইভেট সেক্টরের লোকজন ইম্পোর্ট করা শুরু করে দেবে। মানে একটা পুশ দরকার হইলেই দেখবেন যে ইলেকট্রিক ভেহিকেল আমাদের হয়ে যাচ্ছে। যেমন বাস্তব এক্সাম্পল চায়না হইলো এখন প্রায় ওদের পরিবহনের 20%। আমি এই প্রশ্নটাই আসতে চাচ্ছিলাম যে বিশ্বব্যাপী নিশ্চয়ই একটা সময় জ্বালানি ভিত্তিক জ্বালানি তেলের উপর নির্ভর করেই যেসব পরিবহন আছে সেটা ছিল, সেখান থেকেই ইলেকট্রিক ভেহিকেলে যাচ্ছে। তো এটার গতিটা কেমন? অন্যান্য দেশে এই ইলেকট্রিক ভেহিকেল কেমন, তারা কেমন এখানে শিফট হয়েছে? আমি যদি গ্লোবালি বলি,
তাহলে দেখেন গ্লোবালি লাস্ট ইয়ারে প্রায় 20% বা 21%, মানে 21% পর্যন্ত গ্রোথ ছিল ইভি, মানে সারা বিশ্বে আসলে ইভির দিকে তার মানে ফাস্টেস্ট গ্রোয়িং, হ্যাঁ ফাস্টেস্ট গ্রোয়িং বলা যায়। আর চায়নায় গত বছর শুধুমাত্র সিঙ্গেল ইয়ারে চায়না প্রায় 12% ওরা ওদের ফুয়েল কস্ট কমিয়েছে ইলেকট্রিক ভেহিকেলে যাওয়ার জন্য। চায়নায় এখন প্রায় 20% ওরা ওদের টোটাল পরিবহনের ইলেকট্রিক ভেহিকেলে চলে গেছে। আমাদের বাংলাদেশে কোনো পার্সেন্টেজই নাই। একইভাবে ভিয়েতনাম, ইন্ডিয়া তো এখন খুব দ্রুত গ্রোয়িং হচ্ছে। আপনি জানেন আমেরিকার অনেক তেল আছে ওদের, তবুও ওদের দেশে অনেক এগিয়েছে। কিন্তু চায়না, ভিয়েতনাম, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এসব দেশে অনেক দ্রুত এটা ইলেকট্রিক ভেহিকেল আসলে গ্রো করছে মেইনলি। তার মানে আমরা এখন যেটা বুঝলাম যে আমাদের জ্বালানি সেভ করার জন্য, আমাদের তো জ্বালানি নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়, জ্বালানি সেভ করার জন্য এক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেল আমাদের জন্য একটা ভালো আমাদেরকে সাপোর্ট দিতে পারে। এবং এক্ষেত্রে সরকারের যে পলিসি সাপোর্ট আপনি যেটি বললেন, এবং বাংলাদেশে যদি স্থানীয়ভাবে ইলেকট্রিক ভেহিকেল উৎপাদন শুরু হয়, চার্জিং স্টেশন অ্যাভেইলেবল হয়, অন্যান্য সাপোর্টগুলো স্বাভাবিকভাবে বাড়তে শুরু করে, তাহলে আমাদের ইলেকট্রিক ভেহিকেলের উপরে মানুষের নির্ভরতা বাড়বে। সেক্ষেত্রে আমাদের জ্বালানির উপরে যে নির্ভরতা, যেটি আমাদেরকে এক ধরনের ঝুঁকিতে ফেলে দেয়, যেটি আমাদের সাম্প্রতিক সময় আমরা যেটা দেখছি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ব্যাপকভাবে জ্বালানির সংকট, সাপ্লাই ডিসরাপশন হচ্ছে বিভিন্ন দেশে, শুধু বাংলাদেশ নয়, অন্যান্য অনেক দেশই। বাংলাদেশ সরকার এখনও জ্বালানির দাম বাড়ায়নি, কিন্তু জ্বালানির দাম হয়তো সরকার দীর্ঘ সময় এই ভর্তুকি দিয়ে যেতে পারবে না, জ্বালানির দাম বাড়াতে হবে। জ্বালানির দাম বাড়ালে এটি সব ধরনের মানুষের উপরেই এফেক্ট করবে। কিন্তু যদি ইলেকট্রিক ভেহিকেল, সব ধরনের মানুষ মানে হচ্ছে আমাদের যেহেতু পরিবহনের সঙ্গে অনেক কিছুই জড়িত, পণ্যের মূল্য নির্ভর করে, কিছু কিছু সরাসরি পণ্যের মধ্যে হিট করবে, কিছু কিছু এরকম পরিবহন ব্যয় বাড়ানোর মাধ্যমে। তার মানে এখন যদি অ্যাটলিস্ট আমরা জ্বালানিতে, পরিবহনের যে জ্বালানিটা ইউজ হয় সেটি উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনা সম্ভব হয় ইলেকট্রিক ভেহিকেল ব্যবহারের মাধ্যমে, এক্ষেত্রে কিছুটা হলেও সরকারকে সাপোর্ট দিতে পারে। আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিভিএসের সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।